আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার দেশের বিজনেস টক অনুষ্ঠান। আজকে আমাদের এই বিজনেস টক অনুষ্ঠানে আমরা যাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, তিনি বাংলাদেশের আবাসন খাতের একজন প্রথিতযশা ব্যবসায়ী, উদ্যোক্তা এবং এই আবাসন খাতের যে সংগঠন রিহ্যাব, সেই রিহ্যাবের সাবেক সভাপতি। আবাসন শিল্প খাতের দেশের অন্যতম প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা SEL এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিনিয়ার এম আব্দুল আউয়াল। আমরা আজকে আমাদের স্টুডিওতে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আহ, জনাব আব্দুল আউয়াল, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি পেশায় একজন প্রকৌশলী, বুয়েট থেকে পাশ করেছেন। বুয়েট থেকে পাশ করে এই একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করে কেন ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করলেন? আপনার শিক্ষা জীবন এবং এই যে ইঞ্জিনিয়ার থেকে ব্যবসায়ী হয়ে ওঠার প্রারম্ভিক গল্পটা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথম কথা হলো যে আমি তো আপনি যেটা বললেন বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করেছি 1977 সালের মার্চ মাসে। কাকতালীয়ভাবে পত্রিকা সম্পাদক আপনাদের মাহমুদুর রহমান, আমরা খুবই অন্তরঙ্গ বন্ধু, একই হলে ছিলাম, যদিও তার ছিল কেমিক্যাল, আমি ছিলাম সিভিলে। যাই হোক, পাশ করতে বেরিয়ে গেলাম, তারপরে চাকরিও একটা পেয়ে গেলাম রানা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। আবার সেই কাকতালীয়ভাবে প্রজেক্ট ছিল বুয়েটের ভিতরেই অডিটোরিয়াম কমপ্লেক্স। তা আমাকে নিয়ে একদিন উনি গেলেন বুয়েটে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা কনস্ট্রাকশন এবং মেনটেন্যান্সগুলো দেখভাল করেন তাদের ওখানে পরিচয় করে দেওয়ার জন্য। পরিচয় করে যখন ফিরতেছিলাম তখন ধানমন্ডিতে 26 নম্বরে বসছিল। গাড়িতে বসে উনি হঠাৎ করে একটা প্রশ্ন করলেন আমাকে যে, আওয়াল, আমাদের পরিচয় কি? আমরা কি ইঞ্জিনিয়ার নাকি আমরা ব্যবসায়ী? কোনটা আগে কোনটা পরে? তা আমি শুনছিলাম। উনি বলছেন যে আমরা কিন্তু ইঞ্জিনিয়ার, আমাদের মৌলিক পরিচয় ইঞ্জিনিয়ার, তারপরে ব্যবসায়ী। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা কিন্তু ব্যবসা করব আমাদের বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, চুরি করে নয়। এত বড় একটা লেসন জীবনে প্রথম পেয়ে যাবো আমি ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ এটা এখনো ধারণ করি। আমাদের দেশে ব্যবসা মানেই তো জেনতেন প্রকারে হাউ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। অনেকের কিন্তু ক্ষেত্রে ব্যবসার অনেকের ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেও বলা যায়, কিন্তু ব্যবসার উদ্দেশ্যে তো এটা হওয়া উচিত না। কোন চোখে মাতসুসিতার একটা বিখ্যাত উক্তি আছে, প্রশ্ন এবং উত্তর তার নিজেরই, হোয়াট ইজ বিজনেস। তো তার ভাষায়, বিজনেস ইজ জাস্ট নট মেকিং মানি অর প্রফিট অনলি, ইট শুড বি কনসিডার্ড অ্যাজ এ সেক্রেড মিশন। আমি সেটাতেই বিশ্বাস করি, আমার কোম্পানি সেটাতেই বিশ্বাস করে, এবং সেই বিশ্বাসের উপরেই আমরা আজকে পথ চলতে চলতে এই পর্যায়ে আসছি। আলহামদুলিল্লাহ একটা কথা বলতেই পারি, যে সেটা হলো যে কেউ সুনাম করবে এমন প্রত্যাশা করি না, কিন্তু দুর্নাম যেন না হয় সেটাই সবসময় খেয়াল রাখি অনেক বড় এই চ্যালেঞ্জ। জায়গাটা, এইটাই আসল কথা। যাই হোক, তবে শুরুতেই আবার আসি, ফিরে যাই। তো যাক, তারপর তো কাজ করছিলাম, 3 মাসের মধ্যেই একটা অফার পেলাম আবুধাবি যাওয়ার জন্য ইসলাম গ্রুপের মাধ্যমে। তো সেটা প্রথমে রাজি ছিলাম না, পরে রাজি হওয়ার পরেও যেদিন যাব ঠিক তার আগের দিন সিদ্ধান্ত দিলাম যে যাব না, এবং গেলাম না। তো যাই হোক, এটা গেল। তারপরে ইন দ্য মিন টাইম পিডিবিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। আমার বড় ভাই বুয়েটের গ্রাজুয়েট ছিলেন, পিডিবিতে চাকরি করতেন। যাই হোক, তো চাকরিটা তো না হওয়ার কোনো কারণ ছিল না। চাকরিটা হলো, পোস্টিং হলো চিটাগাং ইলেকট্রিক, চট্টগ্রাম ইলেকট্রিক সাপ্লাই রিয়াজউদ্দিন বাজারে পোস্টিং, একটা কমার্শিয়াল এরিয়া। বুঝতে পারছেন যে আসলে কি মিন করছে। তো কি করব ভাবতে ভাবতে শেষ পর্যন্ত শেষ দিন যাই জয়েন করলাম। জয়েন করে চলে আসছি, পরের দিন চার্জ নিব। তো ফর্চুনেটলি বলবো যে সেদিন যে যার কাছ থেকে দায়িত্ব নেব তিনি ছিলেন না অফিসে। তো আই গট সাম টাইম, ঘন্টাখানেক বসে চিন্তা করলাম যে আসলে কি করা উচিত, এবং ফাইনালি মেড মাই ডিসিশন যে না, এই চাকরি আমার জন্য না, এই চাকরি আমি করবো না। অ্যাকশন সাহেবের রুমিটিকে উনি পুরোপুরিতেই ছিলেন। যখন বরিশালে বিএম কলেজে আমি পড়ি, আমার বড় ভাই সেখানে স্টেট ইঞ্জিনিয়ার ছিলেন, উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তো আমাকে ছোট ভাইয়ের মতো আদর করতেন। যাই হোক, তারপরে আমি ওনাকে বললাম যে তৎকালীন সময় বড় চাকরি, সরকারি চাকরি। না, চাকরি তো বড়, চাকরি তো চাকরি, সরকারি চাকরি। তারপরে কথা হলো যে শব্দটা উচ্চারণ করতে চাই না, বেতনের বাইরেও বেশ কিছু প্রাপ্তির সুযোগ ছিল। তো একটা কথা বলি যে আমার জীবনের লক্ষ্য কিন্তু টাকা উপার্জন কখনই ছিল না, টাকার পিছনে ছুটবো এটা কখনোই ভাবি নাই। এখনো আমি ইয়াং জেনারেশনকে এই কথাটাই বলি যে আর যাই করো, টাকার পিছনে দৌড়াবে না।
টাকাকে তোমাদের পেছনে দৌড়াতে দাও, হ্যাঁ, তুমি টাকার তার পেছনে আগে না। তার আগে যোগ্যতা অর্জন করো, তাহলে অবশ্যই টাকা তোমার পেছনে দৌড়াবে। এটা আমার জীবনের অভিজ্ঞতা। যাই হোক, সেটা অন্য কথা। তো যেই কথা সেই কাজ, ঢাকায় চলে আসলাম, এসে চাকরি করছি কনসাল্টিং ফার্মে। কোথায় যাই, তো এক ফাঁকে আলিমুল্লাহ খান, ডক্টর আলিমুল্লাহ খান প্রকৌশলী সংসদের প্রতিষ্ঠাতা মালিক ছিলেন। ওনার মেয়ে আমাদের সাথে পড়তো, মেকানিক্যালের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন, ওনার কাছে গেলাম। তো উনি আমাকে চাকরি দিতে পারেন নাই, কিন্তু 1.5 ঘন্টা সময় ধরে কথা বলেছেন। তো কথা শুরুতেই আমার এই যে একটু আগে যে গল্পটা করলাম, এই গল্পটা উনি শুনলেন, শুনে উনি অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন যে এই অল্প সময়ের মধ্যে তুমি এত কিছু ঘটায় ফেলছো, তারপরে কি করতে চাও? তা আমি বললাম, স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই। উনি একটু অবাক হলেন এবং জানতে চাইলেন যে বুয়েট থেকে পাশ করে বেরিয়ে আসছো, ইঞ্জিনিয়ার হও নাই তাইলে? বললেন না স্যার। আচ্ছা তাহলে কি তুমি কি শিখে আসছো বলো তো? তাই বললো স্যার কিছু শিখে আসেনি। উনি বলতে একটু হতাশ হয়েছিলেন, কারণ উনি বুয়েটের টিচার ছিলেন। তো টিচার হতাশা ছিল। থেকে যে কথাটা বললেন যে আসলে কাউকে তো কিছু শেখানো যায় না যে সে যদি নিজে শিখতে না চায়। তো যাই হোক, তারপরে যেটা আসল কথাটা বললেন যে দেন হাউ টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। যে কথাটা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে না, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে প্রযোজ্য। আমি এটা প্রযোজ্য। বলি যে হাউ টু বিকাম সাকসেসফুল ইন ইন ইউর প্রফেশন। সেটা হলো দায়িত্ব নিয়ে কাজ করা। দায়িত্ব নিয়ে কাজ করা, এবং দায়িত্ব নিয়ে কাজ করতে গেলেই কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এবং সমস্যার সমাধান করতে হয়। এই সমস্যার সমাধানের মাধ্যমেই কিন্তু আলটিমেটলি জীবনের সফলতা আসে। এই যে চাকরি ছাড়লেন, চাকরি হলো, এরপরে আবার এই যে ব্যবসা শুরু করলেন, আপনার এই ব্যবসা শুরু করবার লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? এক ভদ্রলোকের একটা প্রাইভেট বাড়ি ডিজাইন করেছিলাম এই বাংলা মোটরে। তো উনি ওনার জীবনের গল্প শোনাতেন আর কি, যে উনি ব্যবসায়ী কেমন করে হলেন, কি হলেন, অনেক কিছু গল্প করতে করতে একদিন উনি প্রস্তাব করে বসলেন যে চাকরি ছাড়েন। চাকরি ছাড়বো মানে কি? ব্যবসা শুরু করেন। আমরা ব্যবসা আবার কি জিনিস? এ তো আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো কেউ করেনি। কেউ করেনি, আমাকে দিয়ে কিসের ব্যবসা হবে? উনি খুব আস্থার সাথে কথাটা বললেন যে ব্যবসা তো আপনাকে দিয়ে হবে, যেটা আপনি বুঝতেছেন না কিন্তু আমি বুঝতেছি। আমি সত্যি সত্যি মানে আমি বুঝতে পারিনি, উনি, আমি প্রশ্ন করিনি যে উনি কি দেখছেন আমার মধ্যে। হুম, তো যাই হোক, ইন দ্য মিন টাইম হলো কি, যে কোনো কারণে ইরাকে চলে গেলাম একটা জাপানিজ কোম্পানির আন্ডারে 1.5 বছরের একটা কন্ট্রাক্টে, এবং 10-11 বছরের ছুটি দিয়ে দিলেন আমাকে উইদাউট পে। আচ্ছা। কিন্তু 6 মাসের মাথায় আমি ফেরত চলে আসছি। এসে তখন আবার ওই ভদ্রলোকের বাসায় গেলাম, এবার আমার মিসেসকে নিয়ে গেলাম। তো ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অনেক চ্যালেঞ্জিং গল্প, কিভাবে ওনারা অ্যাকচুয়ালি ছাত্র জীবনে বিয়ে করেছিলেন, করে ফেলছিলেন। এখন তো এগুলো কোনো বিষয় না, ওই সময় বিরাট একটা বড় অন্যায়, ব্যাপার। বড় ব্যাপার, এটা বড় বিরাট অন্যায় অন্যায়ের কাজ। অন্যায়ের কাজ আর কি। সে শুধু 2 ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে গেলেন, লেখাপড়া শেষ করলেন, ব্যবসা গেলেন, এই গল্পটা হলো সব শুনে টুনে আমার বেগম সাহেব তখন একটু কনভিন্স হলেন যে না, ব্যবসা করা যায়। আচ্ছা, তো দেন সে এগ্রিড যে 1 বছরের জন্য হলেও ট্রাই করো, কারণ আমার তো ছুটি আছে 1 বছর। তো সেই তখন থেকে তারপরে এই ব্যবসা শুরু আর কি। তারপরে তো অনেক গল্প, উত্থান পতনের গল্প। জনাব আউয়াল, আপনি চাকরি ছেড়ে ব্যবসার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সেটি আবাসন খাতের ব্যবসায় কিভাবে এলেন? আচ্ছা, ধন্যবাদ। তো প্রথম কথা হলো যে শুরুতে কি করেছিলাম, শুরুতে আসলে নির্মাণ ব্যবসা দিয়ে শুরু করেছিলাম, যেখানে কনস্ট্রাকশন বা অনেকে কন্ট্রাক্টরই বলে। হেলথের যে গ্রামে গ্রামে গঞ্জে যে ইউনিয়ন লেভেলে যে হেলথ সেন্টারগুলো হয়েছে, সেখান থেকে শুরু। সেই কোথায় কোথায় নোয়াখালী চরাঞ্চলে দিয়ে কাজ শুরু করেছিলাম। যাই হোক, সেটা বড় কথা নয়। তো চলছিল, যদিও এর মধ্যে কোনো সরকারি পিওর গভর্নমেন্ট যেটা বলে পিডব্লিউডি বা ওয়াটার বোর্ড বা পিডিবি বা রোডস এন্ড কোনো ডিপার্টমেন্টে আমি কাজ করিনি। কেন করিনি সেটার একটা ভিন্ন উত্তর আছে আমার কাছে। সেটা আমি এই পরিসরে বলতে চাই না। আমরা সেটি আরেকদিন শুনবো আরেকদিন হয়তো। আরেকদিন জি। গল্পটা করবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গল্প আছে এখানে, যে কেন আমি ওদিকে যাইনি। ওই যে কথা বললাম যে ব্যবসা করবো বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, চুরি করে নয়, হুম, হুম, এইখানে উত্তরটা আছে। জি। যাই হোক, তো সেটা দিকে যাচ্ছি না। তো মোটটা কথা হলো যে চলছিল, ভালোই করছিলাম, কিন্তু খুব যে কমফোর্টেবল ছিলাম সেটা বলবো না, কারণ যেখানে কাজ করেছি না কেন সেখানে আমার স্বাধীনতার একটা সীমাবদ্ধতা ছিল, ফ্রিডমের অভাব ছিল। আমি চাইলেই যে ভালো কিছু করব সেটা পারছিলাম না, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। তো এর মধ্যে মবস্যভায় একদিন 94-এ, স্থপতি স্থপতি মহাশয়। মবস্যভাই, আমরা অনেকেই জানতাম উনি প্রচুর টেলিভিশনে কথা বলতেন। ওনার সাথে দীর্ঘদিনের আমার একটা পরিচয় সখ্যতা ছিল। তো উনি হঠাৎ করে প্রস্তাব করলেন যে রিয়েল এস্টেটে ঢুকবেন কিনা। তো ঢুকতে পারি, কিন্তু জমি জমি পাবো কোথায়? বলে আমি এটা ব্যবস্থা করে দিচ্ছি। এই গ্রিন রোডে এক জমির মালিক, উনি সুইডেনে থাকতেন।
মহাশয় নিজে সমস্ত কথাবার্তা বলে টেলা ফাইনাল করে এগ্রিমেন্ট রেডি করে পরে আমাকে বললো যে তাজগা রেস্ট অফিস আসেন। ওখানে যাওয়ার পরে সই করব, তখন ল্যান্ডনের সাথে পরিচয় হলো। খুব ইন্টারেস্টিং একটা কাহিনী আর কি। তো যাক, সেখান থেকেই আসলে যাত্রা শুরু। তো প্রথম প্রজেক্টটা অবশ্য কষ্ট হয়েছে, যেহেতু প্রথম প্রজেক্ট। এটা 97-এ শেষ করার পরে 98-এ এসে আমরা ওই সিদ্ধান্ত নিই যে আমরা নো মোর ওদিকে কনস্ট্রাকশন বা কন্ট্রাক্টর যে রিপোর্টের ওদিক না, আমরা পুরোপুরি আবাসন ফুলপুরি ব্যবসা আবাসন। করবেন। সেই আর কি। সেই থেকে তো আপনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, আপনি সামনে এগিয়ে গেছেন। এখন এ পর্যন্ত আপনি কতটি প্রকল্প শেষ করেছেন? আলহামদুলিল্লাহ, একজাক্ট ফিগারটা আমি ঠিক বলতে পারবো না, তবে 300-র কাছাকাছি শেষ কমপ্লিট করা হয়েছে। আপনার অনগোয়িং ব্যবসা অনগোয়িং আছে 40 প্লাস, অ্যারাউন্ড 45। আপনি এই ব্যবসায় কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এখন, যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন বা যে লক্ষ্য বা যে স্বাদ গ্রহণের জন্য এই ব্যবসায় এসেছিলেন, সেটিকে আপনি কতটা এনজয় করছেন? বা না, অবশ্যই অবশ্যই এনজয় করছি। এই যে কথাটা একটু আগে বলছিলাম যে কেন আমি ওখানে কমফোর্টেবল ছিলাম না কনস্ট্রাকশনে, কারণ আমার ফ্রিডমের ফুল ফ্রিডম ছিল না, কিন্তু এখানে কিন্তু ফুল ফ্রিডম আছে। আপনার নিজের কোম্পানি, নিজের একটা ইচ্ছা নিজের মতো? কোম্পানি না, শুধুমাত্র আমার ডিসিশনই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি ভালো করতে চাইলেও যত ভালো করতে চাই সেটা করতে পারি, যত খারাপ করতে চাই সেটাও করতে পারি। তো আমি একটা কথা বলি, উই দি ডেভেলপার্স ইন দিস কান্ট্রি আর এনজয়িং এন আনলিমিটেড ফ্রিডম ইন ডুইং আইদার গুড অর ব্যাড। এন্ড কে কি করছি, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। এই শিল্পের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি কি হচ্ছে আপনি মনে করেন আবাসন শিল্পে? যেটা প্রবৃদ্ধি তো হতেই হবে এবং হচ্ছিল, কিন্তু গত 2-2.5 বছরে সেটা একটা মুখ থুবড়ে পড়ছে। আসলে সত্যি কথা যেটা, অনেকেই ব্যবসা গুটাই ফেলছে। আমরাও যে খুব ভালো আছি সেটা বলবো না। ফেসিং ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। সেই সেই সমস্যাগুলো কি নীতি সহায়তাগত বা রাজনৈতিক কোনো বিষয়, না সরকারের নীতি কাঠামোগত কোনো প্রতিবন্ধকতা মনে করেন? না, ঠিকই বলছেন আপনি। না, রাজনৈতিক বিষয় না, একটা তো আছে যে এই যে পরিবর্তনটা, এটা তো ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়বে, সেটা ভিন্ন জিনিস। না, আমি বলছি কিন্তু যে তার আপনি গত কথা 2 না, বছরের কথা আসতেছি আমি, বলছিলেন। সেটাই আসতেছি আমি। সেটা হলো যে 2022-এর আগস্ট মাসের কোন এক তারিখে ড্যাব গ্যাজেট হলো। হুম, সেখান থেকেই বটলনেকটা তৈরি হয়েছে, যে যেটা আমরা যেই হারে আগে যাচ্ছিলাম সেটা আমরা পারছি না, বরং স্থিমিত হয়ে গেছে অনেকটা। ড্যাপের কারণে বলছেন? ড্যাপের ড্যাপের যে কারণে, মানে ড্যাপের কিছু বিষয় কারণে আমরা আসলে আটকে গেছি। আমরা তো জানি যে ড্যাপ যখন করে, তখন আপনাদের সাথে আপনারা যারা স্টেক হোল্ডার এই সেক্টরে যারা বা এই অঙ্গনে আপনারা যারা আছেন, তাদের সাথে আপনাদের কথা বলেছে, কথা বলে তারপর আপনার ড্যাপ আপনার ঘোষণা করেছে বা কার্যকর করেছে। সেক্ষেত্রে আপনাদের যে প্রত্যাশা বা আপনাদের যে অবজারভেশন যেগুলো ছিল বা রিকমেন্ডেশন ছিল, সেগুলো কি কার্যকর হয়নি সেখানটাতে? কিছু কিছু হয়েছে, ওনাদের উপলব্ধি হয়েছে যে এগুলো সঠিক না। আর কিছু কিছু বিষয়ে আমরা যতই কথা বলেছি সেটা ওনারা কানে তুলেন নাই। এবং যার একটা বিরূপ প্রভাব কিন্তু অলরেডি, যেটা একটু আগে বলতেছিলাম যে আমাদের এই আবাসন খাতে তো একটা স্থবিরতা চলছে। বিশেষ করে রিয়েল এস্টেট, মানে আবাসন বলতে বিল্ডিং, যারা আমরা বিল্ডিং অ্যাপার্টমেন্ট বানাই বা অফিস কমপ্লেক্স বানাই তাদের জন্য। অন্যদিকে যে একটা, যেটা আমাদের দৃষ্টিতে আমরা মনে করি যেটা হওয়া উচিত হয় না, সেটা হলো যে ঢাকা শহরের চারিপাশে নিম্নাঞ্চল যে ভরাট করার প্রক্রিয়া, সেটা কিন্তু এখনো চলমান আছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা শহরের বাসযোগ্যতার একটা অন্তরায় কিন্তু জলাবদ্ধতা। জলাবদ্ধতার অন্যতম কারণ কিন্তু চারিদিকে সব ভরাট এবং করার সেই কারণে। জন্যই তো ড্যাপ করা হলো, যে না, ড্যাপ নির্মাঞ্চল ভরাট করা যাবে না। বা ড্যাপের কোন জায়গাগুলো আপনাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে না, বলে মনে একটা করেন? দিক তো হলো যে এইটা কোনোভাবেই হতে দেওয়া উচিত হয়নি বা এখনো উচিত না মনে করি, সেটা হলো নির্মাঞ্চল ভরাট করা, এটা কোনোভাবে হতে পারে না। যদি জলাবদ্ধতার কথা বলি, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক প্রতিবাদ আমরা করেছি, অনেক কথা বলেছি, যাক সেটা যে কোনো কারণে হোক, সেটা তারা আমাদের কথা আমলে নেয়নি। একটা লাইসেন্স দেওয়া আছে, ভরাট করার লাইসেন্স, যেটা নিয়ে আমরা এখনো কথা বলছি, কিন্তু সেদিকে কেউ নজর দিচ্ছে না। আর একটা দিক হলো যে 2008-এর বিধিমালা, যেটা 2006 প্রথম গ্যাজেট হয়েছিল, পরে 7-এ এটা রিভিশন হয়েছে, 8-এ হয়েছে। এইখানে যাই কিছু ছিল, ফারটার যাই ছিল, সেটাকে অনেকটাই, মানে 40%, অ্যারাউন্ড 40% কমায় দেওয়া হয়েছে। যেই কারণে এখন আর কোনো অঙ্কে আমরা মিলাতে পারছি না অ্যাকচুয়ালি। আপনি কি একটু বুঝিয়ে বলবেন যে আসলে কি কমিয়ে দেওয়া হয়েছে আমার শ্রোতাদের জন্য? আচ্ছা, যাক, ভালো কথা বলছেন। ফার হচ্ছে একটা অঙ্ক, একটা সংখ্যা, যে 3, 3.25, 4, 4.5 এরকম কিছু, যেটা দিয়ে আপনি জমির পরিমাণকে গুণ করলে
আপনি নির্মাণযোগ্য এরিয়া পেয়ে যাবেন। যেমন ধরেন 5 কাঠা জায়গা 36 স্কোয়ার ফিট, আর যদি 3 হয় 3 ইন্টু 3600, এটা হলো নির্মাণযোগ্য এরিয়া। এটা আপনি বিল্ড আপ করতে পারবেন। তার সাথে আরেকটা বিষয় ছিল, সেটা হলো আপনাকে জায়গা ছাড়তে হবে। আপনি সেই 96 এর মতো গায়ে গায়ে লাগে বিল্ডিং বানাবেন, এটা গ্রহণযোগ্য না। তো সুতরাং আপনাকে জায়গা ছাড়তে হবে। জায়গা ছেড়ে দিয়ে আপনি উপরে উঠে যান, ভার্টিক্যাল এক্সটেনশন। ভার্টিক্যাল যান না, স্কাই দ্য লিমিট। অ্যাটলিস্ট তাতে ঢাকা শহরের ফুসফুসটা একটুখানি বাড়লো আর কি। যে যে বিল্ডিংটা হলো তার চারিদিকে যথেষ্ট আলো বাতাস বসবাস জগতের জন্য যেটা দরকার সেটা। তো বিল্ডিং 6 তলা জায়গা 8 তলা হলো, 9 তলা 10 তলা হলো, তাতে এমন কি হলো? আর সাথে যেটা ছিল সেটা রাস্তাগুলো প্রশস্ত করা। তো ইন্টারেস্টিং হলো এটাই যে প্রথম দিকে যে প্রস্তাবনা ছিল ড্যাপের মধ্যে, যে ঢাকা একটা আধুনিক বসবাসযোগ্য শহরে রাস্তা থাকা দরকার 25% জায়গা জুড়ে, কিন্তু ঢাকা শহরে আছে 7 থেকে 8%। সেই 7 থেকে 8% জায়গার আবার 90% রাস্তা 20 ফুটের কম প্রশস্ত। উদাহরণ হতে পারে যে রাজাবাজার, কলাবাগান এই এলাকা যদি আমরা বলি উদাহরণ হিসেবে, ঢাকা শহরে অনেক জায়গা আছে। তো আমাদের এই ছিল রাস্তাগুলো ন্যূনতম 20 ফিট প্রশস্ত করা ম্যান্ডেটরি, এবং সেটা 2008 বাধ্যতামূলক ছিল এবং সেটা হচ্ছিল। কিন্তু ড্যাপের প্রস্তাবনায় প্রথম আসছিলেন যে এগুলো ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? কারণ রাস্তা প্রশস্ত করলে গাড়ি চলাচলের সুবিধা হয়। তো ভালো কথা, তাহলে অসুবিধাটা কথা, অসুবিধা আছে কি অসুবিধা বলেন? তাহলে মানুষ আরো বেশি করে গাড়ি কিনবে এবং ঢাকা শহরে যানজট আরো বাড়বে। মানে আমি গাড়ি জানি না, কেনা ঠেকানোর জন্য আপনার রাস্তা চড়া করবো। রাস্তা চড়া বন্ধ করে। এদিকে দুর্যোগের সময় কি হবে সেটা মাথায় নেই। আগুন লাগলে কি হবে, একটা রোগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স যেতে পারতেছে না। ভূমিকম্প হলে কি হবে সেটা আরেক আলোচনা এখন চলছে, যেটা নিয়ে আমি লেখালেখি শুরু করেছি। তো যাক, এরকম একটা চিন্তা ভাবনা থেকে আরেকটা অদ্ভুত প্রস্তাব ছিল ওনাদের, যেটা আলটিমেটলি ওনারা সরে গেছেন। সেটা হলো যে বহুতল ভবন, যদিও ইনডাইরেক্টলি এখনো ওনারা সেটি মনে করছে বহুতল ভবনগুলোকে ঠেকায় দেওয়া, কিন্তু ওনাদের ছিল যে বহুতল ভবনের সমস্যা আছে। কি সমস্যা? বহুতল ভবনে বাস করলে সামাজিক দূরত্ব তৈরি হয়, আর শিশুদের মানসিক মানে প্রবৃদ্ধি যেটা, এটা বাধাগ্রস্ত হয় বহুতল ভবনের বহুতল ভবন হলে। তাহলে সারা পৃথিবী আজকে পদ্ধতিতে চলছে, কে কত উপরে উঠতে পারে। দুবার দিকে তাকালে আমরা কি দেখছি? সেইখানে আমরা এখন 10 তলা বিল্ডিং বানাতে পারবো না, 6 তলার উপর 6 তলার মধ্যে থাকতে হবে, অথচ আমাদের জায়গা কিন্তু কম, সীমিত জায়গা। নির্দিষ্ট কয়েকটি এলাকার জন্য আমার যেটা মনে হয়। না, এটা এলাকার জন্য কি, সেটা হলো যে এটা হলো যেখানে 20 ফুটে কম প্রশস্ত সেইখানে এই জিনিসটাকে বলা হচ্ছে। আচ্ছা, কিন্তু সেটাকে যৌক্তিক একটা পর্যায়ে আনতে হবে, সেই জায়গাটাই আমরা চেষ্টা করে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত সফল হয়নি। যৌক্তিকীকরণ, যাতে রাস্তাগুলো প্রশস্ত যে যেটা চলছিল সেটা যেন চলতে থাকে, এবং সেই সাথে জায়গা ছেড়ে দিয়ে যেন বিল্ডিংটা একটু উপরে একটু একটু মানে কত হলো যে খোলামেলা জায়গা বাড়ানো, দুটো গাছ লাগানো, এটাই ছিল উদ্দেশ্য, এবং সেটাই আমরা মনে করছি। যাক, সেই জায়গায় ভিন্ন মত কেউ পোষণ করলে করতেই পারে। আর একটা বিষয় আমরা দেখি, আপনাদের আবাসন শিল্পে যারা আপনারা ব্যবসা করেন তাদের বিরুদ্ধে যারা ফ্ল্যাট বা প্লটের যারা ক্রেতা, তাদের ভেতর থেকে একটা অভিযোগ আসে যে অনেক ক্রেতা এই ফ্ল্যাট কিনতে বা প্লট কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন। এই প্রতারণার কারণে অনেকে এই এই আপনাদের কোম্পানি থেকে বা আবাসন খাতের যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে ফ্ল্যাট কেনা থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন, এরকম একটি কথা শোনা যায়। আসলে বাস্তবতা কি? না, এটা তো বাস্তবতা ঠিকই আছে। অনেকেই অনেক প্রতারণা বা হয়রানির শিকার হচ্ছেন। যদি বলি, সময় মতো ফ্ল্যাট বুঝে দিচ্ছে না, প্রকল্প বন্ধ থাকছে, নানান রকমের জটিলতা সৃষ্টি হচ্ছে। এই ধরনের কমপ্লেন আজকে নতুন কিছু না, এটা পুরোনো রিয়ার থেকে এটা নিয়ে যখন প্রেসিডেন্ট ছিলাম তখনও দেখেছি কীরকম ইয়ে আসে। আজকে তো আসলাম অনেকদিন পরে একটা ইন্টারভিউ দিতে। বছর 5-7 আগে এই প্রশ্নের সম্বন্ধে উত্তর দেওয়ার জন্য আমি ATN বাংলা গিয়েছিলাম। আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল এই প্রশ্নটার উত্তরে আপনাকে দিতে হবে। তো আমি যেটা বলেছিলাম, এটা তো একতরফা না, একটা প্রজেক্ট শুরু করার একটা এগ্রিমেন্ট হয়। তো এগ্রিমেন্টটা যখন আমি জমির মালিক যখন কারোর সাথে এগ্রিমেন্ট করতে যাচ্ছে, তো ওখানে উনি কি ভুলটা করছেন সেই জায়গাটা আসল কথা। মানে সেটা হলো, প্রথম হলো জমির ল্যান্ড ওনার একটা কথা আছে যে এগ্রিমেন্ট সই করার আগে ডেভেলপার ল্যান্ড ওনারদের পিছনে দৌড়ায়, আর সই করার পরে ল্যান্ড ওনার ডেভেলপের পেছনে দৌড়ায়। একই সাথে ক্রেতার সাধারণকে দৌড়াতে হয়। এটার প্রথম কথা হলো যে আপনি কাকে জমিটা দিচ্ছেন সেটা যদি আপনি চিন্তা না করেন। আমি এটা বলি যে দরজাটা একটা রুম আছে, সেটা একটা দরজা, সেটা ওয়ানে শুধু ভিতরে ঢুকে আছে, বাইরে যায় না। ইট ইজ অ্যাকচুয়ালি সেম, কারণ আপনি ওয়ান্স ইউ সাইন দ্য এগ্রিমেন্ট পাওয়ার অর্ডারনি, ইউ হ্যাভ নাথিং টু ডু।
একতরফা আপনি ক্যান্সেলও করতে পারবেন না। সমস্যাটা হচ্ছে কি যে একটা ইয়ে আছে যে 50-50 দিবেনই, আর ক্যাশ কত দিবেন? ক্যাশ কত, আমি সাইনিং মানি এটাকে কত আমি দিবেন? সাইনিং মানে আমি এটা যৌতুক বলি। হুম, হুম, হুম। যৌতুক কত দিবেন? আর যৌতুকের মুহে যে পড়ে গেছে সেই বিপদে পড়ে গেছে। আর ক্রেতাদেরকেও এখানে কথা আছে, তাকেও আগে ফ্ল্যাট কেনার আগে দেখতে হবে যে তার ওই ওই কোম্পানির ট্র্যাক রেকর্ডটাকে। খুব সহজ সেটা বিবেচনা। একজন ল্যান্ড ওনার তার যে আগে যদি প্রজেক্ট শেষ করে থাকে তার ল্যান্ড ওনারের সাথে কথা বলা, এবং ওই প্রজেক্টের দুই একজন ক্রেতার সাথে কথা বলা যে কাজে এবং কথা কতটুকু মিল আছে, সেইটুকু না খোঁজখবর না নিয়ে যদি দাম করে বিনিয়োগ করে ফেলি করে বা ফেলে চুক্তি তখন করে তো আর ফেলি ব্যাক তখন। আউট করা থাকে না আর কি। আপনি রিহাবের কথা বলছিলেন, রিহাবের নেতৃত্ব দিয়েছেন। আমরা জানি আপনি রিহাবের সভাপতি দায়িত্বে পালন করেছেন এবং রিহাবকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশ কতগুলো উদ্যোগ আপনি নিয়েছিলেন। আপনার কি মনে হয় যে আবাসন শিল্পের যে বর্তমান যে হালচাল যেটা চলছে, সেক্ষেত্রে রিহাব তার যে নিজস্ব গতি বা নিজস্ব উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করতে পারছে? আসলে পারছে বললে ভুল হবে, পারছে না সেটাও একদম 100 ভাগ না। চেষ্টা করছে অ্যাটলিস্ট। এই বর্তমান কমিটি যখন আসলো অনেক যুদ্ধ করে কিন্তু কমিটিটা হয়েছে। মানে এটা তো একটা পকেট সংগঠন হয়ে গেছিল, কোনো ইলেকশনই হচ্ছিল না। তো শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা করে সে আগের পুরনো কমিটিকে বাতিল করে দিয়ে তারপরে সরকার পক্ষ থেকে কি বলে এটাকে প্রশাসক নিয়োগ করে তারপরে ইলেকশনটা হয়েছে। এখন ইলেকশনে এখন যারা বোর্ড মেম্বার আছে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন লোক ওখানে আছে এবং তারা কাজও করছে। কিন্তু আসলে সত্যি কথা কি যে মানে সরকারের যে নীতিমালা সেইটাকে তো চাইলেই কেউ আমরা পাল্টাতে পরিবর্তন পারি করতে না, সেটা পারছে। তো সরকারকে করতে হবে। তো এখানে সমস্যা হয়ে গেছে, এতগুলা মানে স্বার্থ এখানে এসে গেছে, ট্যাব এবং বিধিমালা মানে এতগুলা গোষ্ঠী এখানে এসে গেছে যে এই গোষ্ঠীর সাথে কার সাথে কে যুদ্ধ করবে। এখন এটা একটা অসুস্থ প্রকৃতিতে চলতেছে, আমি বলবো যে যেটা মোটেও কাম্য না আর কি। তা আমি আশা করবো অচিরেই এই ডেডলকটা কেটে যাবে। সেটি কি রিহাবের মাধ্যমে সেই ডেডলক কেটে যাবে বলে না, মনে রিহেব করছেন? তো যা চেষ্টা করছে, যেখানে যার সাথে কথা বলা দরকার চেষ্টা করছে, করেই যাবে, করতে থাকবে। আমি যদিও রিহেবের কেউ না এখন আর, তবুও আমি ব্যবসায়ী হিসেবে বলবো না, সমাজের না সচেতন নাগরিক হিসাবে বা জনগণের কাছে দায়বদ্ধতা থেকে আমি কিছুটা রোল প্লে করার চেষ্টা করছি। না, আপনি রিহাবের কেউ না সেটি মনে হয় আপনি কেন বলেছেন আপনি ভালো বলতে পারবেন। আপনি রিহাবের সাবেক সভাপতি। এখনো আপনি রিহাবের সদস্য আছেন। আপনার প্রতিষ্ঠান রিহাবের সদস্য। তো আমরা আরেকটি বিষয় জানতে চাই। আমরা যখন রিহাব প্রতিষ্ঠিত হলো এবং রিহাব প্রতিষ্ঠা হওয়ার পর আমরা দেখলাম যে রিহাবের মাধ্যমে এই ব্যবসা সম্প্রসারণের জন্য দেশের এবং দেশের বাইরে বিভিন্ন সময় মেলা হতো। এখন কি সেটি চলছে বা আছে? হ্যাঁ, দেশে মেলা হচ্ছে, কিছুদিন আগেও ঢাকাটা হয়েছে, ঢাকা হয়েছে, চট্টগ্রামটা হয়েছে, দেশের বাইরে মেলা হচ্ছে না। এবং কেন? এটা কেন, এটা উদ্যোগের অভাব একদিকে, আর একদিকে হলো যে আমাদের ডেভেলপারদের যারা তাদের তো বিক্রয়যোগ্য পণ্য থাকতে হবে, তো সেটা তো নাই আসলে। খুব অল্প সংখ্যক কোম্পানি যাদের হাতে প্রজেক্ট আছে, অনেক ডেভেলপার কিন্তু জাস্ট বসে আছে। কেন বসে আছে? ওই যে একটু আগে বললাম যে ড্যাব এবং বিধিমালার একটা এখানে এটা কি বলো মার গোট প্যাচ গোট বা পাক গোট পাকায় গেছে আর কি। বিধিমালার একটা অংশ ড্যাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। আর ড্যাপের ড্যাপের অংশ অংশ তো বিধিমালা বিধিমেলা আসে না, কিন্তু কথা হলো যে যেটা দরকার ছিল না সেটা অনেক, যেমন ধরেন ফারের কথা একটু আগে বলছিলাম, আটের বিধিমালাটা কিন্তু এখনো বহাল আছে, কারণ এটা বাতিল করা যায়নি, কারণ এটা বাতিল করলে প্ল্যান পাস বন্ধ হয়ে যাবে। আচ্ছা। তো 2008 বিধিমেলা একটা ফার আছে, আবার ড্যাপের মধ্যে আরেকটা ফার আনা হয়েছে। এখন কিছু অংশ ড্যাপে, কিছু অংশ বিধিমালায়। অর্থাৎ বহুবিধ সংকট তৈরি হয়েছে। ডেফিনেটলি এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে সত্যি কথা। তার মধ্যে যেটা বললাম যে এই ফারটা দিচ্ছে তাতে করে অন্তত যা কেন্দ্রীয় অঞ্চলে, ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে একমাত্র ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা বা উত্তরা, এর বাইরে প্রজেক্ট করতে গেলে দেখা যায় যে যে হিসাব মিলছে না। ব্যবসায়িক হিসেব না ব্যবসায়িক না, এটা অর্থনৈতিক হিসাব। ব্যবসা তো ভিন্ন জিনিস, কিন্তু কারণ একটা ল্যান্ড ওনার যদি দেখে যে না আমি যেটুকু এরিয়া নিয়ে এখন আছি আমি এর চেয়ে বেশি পাচ্ছি না, তাও পাচ্ছি না, ওইটুকু পাচ্ছি না বা ওইটুকুই পাচ্ছি, তাহলে তখন সেখানে সে আর ডেভেলপমেন্ট আসবে আসছে না, না। সে তো আসছে না। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি যেহেতু এই ব্যবসার
একবারে শুরু থেকে এই পর্যন্ত আপনি নিজে এক হাতে সামলাচ্ছেন আপনার ব্যবসা বলতে চলে, যদিও আপনার সন্তানরা ইতিমধ্যে এই ব্যবসায় সম্পৃক্ত হয়েছে। আমি একটি যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে আহ, বাজেটে বিভিন্ন সময় এই শিল্পকে সহায়তা করবার জন্য সরকারের পক্ষ থেকে জাতীয় বাজেটে যেটিকে আমরা বলি আনট্যাক্সড মানি বা কর বহির্ভূত আয়, সেটি আবাসন খাতে বিনিয়োগ করলে সেখান থেকে কর রেয়াত বা নানান সুবিধা দেওয়া হয়। সেটি দিয়ে কি আসলে কোনো সুফল এসছে আবাসন খাতে? এটা আবাসন খাতের জন্য তো সুফল অবশ্যই আসছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যেটা আপনি বলছিলেন অনেকে বলে সাদা টাকা কালো টাকা, আমি বলি টাকা তো টাকায়, টাকার অঙ্ক কিসের? আমি সেই জন্য বলেছি আনট্যাক্সড মানি। আনট্যাক্সড মানি এটা ঘোষিত, আমি বলি যে ঘোষিত, অঘোষিত, বৈধ, অবৈধ, চারটা টার্মিনাল যদি একসাথে করি আমরা প্রদর্শিত অপ্রদর্শিত। কথা হলো যে বৈধ কিন্তু ঘোষিত, অঘোষিত, বৈধ কিন্তু ঘোষিত অথবা অঘোষিত, অবৈধ এটা তো ঘোষিত জন্য, অবৈধ অঘোষিত, তার তিনটা টাকা আছে, একটা ঘোষিত, বৈধ, বৈধ ঘোষিত, বৈধ অঘোষিত এবং অবৈধ অঘোষিত। তো আপনি যেটা বলছেন যে বৈধ কিন্তু অঘোষিত, আনট্যাক্সড মানে, আর ওটা অবৈধ তো অবৈধই, সেটা কোথা থেকে আসছে কে জানে। এখন কথা হলো যে এই টাকাটা বাজারে আছে, এবং যেটা আমি মনে করি অনেকে হয়তো স্বীকার করবেন যে এই এই টাকার অঙ্কটা বেশি। এটাকে যদি ফর্মাল এবং ইনফর্মাল ইকোনমির কথা বলি, তাহলে ইনফর্মাল ইকোনমির সাইজ ফর্মাল ইকোনমির চেয়ে বেশি কিন্তু বাংলাদেশে। গত 15 বছরে অঘোষিত এটির ব্যাপ্তি, এটির আকার, অঙ্ক অনেক বেড়েছে। ওয়েল, এটা তো ডেফিনেটলি বেড়েছে, আমরা সবাই জানি, কিন্তু সেই টাকাটা কি পুরোটাই বাংলাদেশে আছে? নাই তো, ক্যাপিটাল ফ্লাই হয়ে চলে গেছে। চলে গেছে। চলে যাওয়াটা খুব ভালো হয়েছে। মানে আমি যদি এটা তুলনামূলক করি, টাকার কিছু অংশ ফ্ল্যাট কিনছে বা জমি কিনছে, আবাসন খাতে বিনিয়োগ হয়েছে, সেটা ভালো হয়েছে নাকি না দেশ থেকে যে পাচার হয়ে গেছে সেটা ভালো হয়েছে? আপনার এই খাতকে তো সুবিধা দেয়া হয়েছে। আমি সে কথাই বলছি, যেটা দেশের অর্থনীতির জন্য কিন্তু, মানে কথা হলো যে অ্যাটলিস্ট এটা তো ঠিক যে এই টাকাটা দেশে রয়ে গেছে, কিন্তু যেটা পাচার হয়ে গেছে তো চলে গেছে, এটা তো এই দেশে কিছুই হয়নি। এবং এই অঘোষিত টাকা, আমি অবৈধ বা যাই বলি না, অঘোষিত টাকাটা যখন এখানে বিনিয়োগ হয়েছে, সেটার এগেনস্টে সরকার ভ্যাট এবং ট্যাক্স বাবদে যথেষ্ট পরিমাণ টাকা পাইছে, এবং সেই সাথে সাইনিং মানি, একটু যেটা বলছে সাইনিং মানি পাইছে, রেজিস্ট্রেশন ফি পেয়েছে, প্লাস এই যে লিঙ্কেজ গুলো যেগুলো রড সিমেন্ট এগুলো যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সেখানেও তো তাদের সেখানেও তো ট্যাক্স ব্যাট পেয়েছে। সুতরাং এই যে অবৈধ টাকাটা বা অঘোষিত টাকা, যেটি অঘোষিত টাকাটা যেটা সেক্টর হয়েছে, এটা ইনভেস্টমেন্ট হয়েছে, আমি তো মনে করি দেশের অর্থনীতির জন্য এটা ভালো হয়েছে। কিন্তু এটা কতদিন ধরে জিয়ে রাখা যাবে? এইটা হচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত না আপনি এই উৎস বন্ধ না করতে পারবেন, ততদিন এটা থাকবেই। উৎসটা বন্ধ করতে হবে। আমি আপনাকে সর্বশেষ আরেকটি প্রশ্ন করে শেষ করতে চাই, সেটি হলো যে সামনে বাজেট আসছে, সেই বাজেটে আপনি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে কি প্রত্যাশা করেন? আমি সামগ্রিকভাবে যদি কথাটা বলি, আমাদের যে ট্যাক্স স্ট্রাকচার, এটা নিয়ে ভাববার বিষয় আছে। কেমন করে বলছি, ধরেন এই যে ট্যাক্স, যে আনট্যাক্স বলতেছি কথা, মানে ট্যাক্স দেওয়ার যোগ্য আছে, ট্যাক্সটা দিচ্ছি না, কারণটা কি? নিশ্চিত কারণ আছে এখানে। একটা তো হলো যে সেরকম, আমি যদি কথাটা, আমি এনবিআর চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হয়েছিল কোনো একটা কারণে আগত বছর অনেক আগে, তখন এই কথাটা বলেছিলাম, দেখেন আমার প্রস্তাবটা হলো যে আমি বোঝা বইতে পারি না 10 কেজি, আপনি যদি আমার ঘরে 20 কেজি, মাথায় 20 কেজি চাপান, তাহলে আমার অপশনটা প্রথম 10 কেজি নামায় ফেলা। আমি 10 কেজি যদি নামাইতে পারি, তাহলে আরো 5 কেজি নামায় ফেললাম, তো 20 কেজি চাপায় লাভ হলো কি? এটা একটা, এটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে করি না। দ্বিতীয়টা হলো যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি 10 জনের কাছ থেকে 10 টাকা করে 100 টাকা আদায় করবেন, নাকি জনপ্রতি 2 টাকা করে 100 জনের কাছ থেকে 200 টাকা আদায় করবেন। চয়েস ইজ ইয়োর্স। আমরা বলি ট্যাক্স নেটটা বাড়াবো কিভাবে? নেট বাড়ানোর কথা বলছি। কথা হলো যে সেটা আপনাকে যাতে, আমার কথা হলো যে যারা ট্যাক্স দাতা তারা যেন স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেয়। সাথে আরেকটা প্রশ্ন উদাহরণ আছে আমার, যদিও আমার পকেটে একটা কার্ড আছে, ট্যাক্স কার্ড আছে, এজ ওয়ান অফ দি টপ ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে আমি থার্ড বা সেকেন্ড বিভিন্ন সময় পেয়েছি ট্যাক্স পেয়ার। আমি এটা দিয়েছি 3 জনকে, ফার্স্ট সেকেন্ড থার্ড। ইঞ্জিনিয়ার আরো প্রচুর আছে যারা ট্যাক্স দেয়, তাদের স্বীকৃতিটা কোথায়? আমি যদি এক কথায় বলি যে শুধু ইঞ্জিনিয়ারদের কথা না, ইন জেনারেল যারা ট্যাক্স দেয় এবং যারা দেয় না, সমাজে তাদের অবস্থান একই জায়গায় হওয়া উচিত না। যারা ট্যাক্স দেয় তারা একটু কিছু বোধহয় প্রত্যাশা করতেই পারে, অ্যাটলিস্ট একটা কার্ড, সেটা লাল, নীল, হলুদ,
না গ্রিন সেটা আইডেন্টিফাই করবার জন্য যে এক্স্যাক্টলি সো, তারা যে আমি ট্যাক্স পে করি, সুবিধাটা কি, আমি ট্রেন টিকিট কাটতে গেলে আমি একটা প্রেফারেন্স পাই, আমি বিমানের টিকিট নিতে একটা প্রেফারেন্স পাই, আমি যদি ইমিগ্রেশন ক্রস করি সেখানে একটা সেখানে কাউন্টার আছে আলাদা, counter আছে। ট্যাক্স পে কাউন্টার। এটা তো এমন কিছু না, তাহলে অ্যাটলিস্ট কিছু একটা ইনসেন্টিভ তো দিবেন মানুষকে, তো কিছু একটা দিবেন যেটা দিয়ে সে, যেটাকে পুশপুল বলেন। তো পুশ তো হলো আইন দিয়ে আপনি ধাক্কান, আর পুল মানে আপনি কিছু ইনসেন্টিভ দেন আমাকে, আমি যাতে উৎসাহী হই, স্বপ্রণোদিত হয়ে যেতে আসে। স্বপ্রণীত হয়ে যায়। তো সেই জন্য আমি বলবো যে ইভেন আমি যদি কর্পোরেট ট্যাক্সের কথা বলি, একসময় 40% ছিল, সেটা এখন 30% আসছে, 30% ভালো। নেমে আসছে। আমি মনে করি যে আরো নামানোর সুযোগ আছে, এটা 25 বা 20 হলেই বা সমস্যা কোথায়। আমার কথা হলো যে ট্যাক্স রেটটা আপনি বলছেন টোটাল ট্যাক্স রেট কমিয়ে ট্যাক্স নেট বাড়িয়ে ট্যাক্সের বাড়ানো, ব্যাপ্তি বাড়ানোর এই যে কথা ব্যক্তি মানে পার্সোনাল ট্যাক্স 25% হাইয়েস্ট, আমি মনে করি না যে এটা সঠিক। এটাকে 15% নামে আসলে এমন কোনো ক্ষতি হবে না। যেটা আমাদের রেজিস্ট্রেশনে, যে ফ্ল্যাট এবং প্লট রেজিস্ট্রেশনে যেটা আমার একসময় 29% ছিল, সেটাকে নামাইতে নামাইতে কিন্তু 8.5% নামানো হয়েছিল, কিন্তু সেটাকে আবার 14 না 14.5% উঠে গেছে। এতে গভর্নমেন্টের কি লাভ হয়েছে না? আমার কথা হলো যে লোকজনকে উৎসাহিত করা, দুটো বিষয় একটা আমি বলবো, একটা হলো যে মানুষকে সত্য কথা বলতে উদ্বুদ্ধ করা, 2 নম্বর কথা হলো যাতে বোঝা মনে না হয়। প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে দেশের প্রথিতযশা ব্যবসায়ী উদ্যোক্তা এবং দেশের অন্যতম আবাসন খাতের প্রতিষ্ঠান দা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সাথে এতক্ষণের আলোচনায় আমরা যা জেনেছি, সেখান থেকে নিশ্চয়ই যে প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের সামনে উঠে এসেছে, সরকার বা সরকার সংশ্লিষ্ট যারা আছেন এবং গ্রাহকদের সুবিধা সুনিশ্চিত করতে এবং ব্যবসায়ীদেরকেও আরও স্বপ্রণোদিত হয়ে সরকারের পাশে দাঁড়াতে যে বিষয়গুলো মুখ্য হয়ে এখানে উঠে এসছে, সেক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আমরা দেখতে বা জানতে পেরেছি, সেগুলো সমাধানে বা সেগুলোর উত্তরণে নিশ্চয়ই সরকার সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বা উদ্যোগ নেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।